সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে। চাঁদের আলোয় চেনা রাস্তাটাকেও অচেনা মনে হচ্ছে ধ্রুবর। একা একাই সিগারেট টানতে টানতে হাঁটছেও। হঠাৎ সামনে একটা মেয়ে চলে এলো। মেয়েটা আগে আগে হাঁটছে। কোনো গলি দিয়ে এসে সামনে পড়েছে বুঝতে পারছে না ধ্রুব। মেয়েটির বেশ লম্বা চুল, দীর্ঘ ও ঘন চুলগুলো দিয়ে ছেয়ে গেছে পুরো পিঠ। এমন মাঝরাতে এরকম এলোকিশু মেয়ে দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। ধ্রুবরও বুকটা কেমন যেন ধপ করে উঠল। মেয়েটার হাঁটার স্টাইলও কেমন যেন একটা ভূতের ভাব আছে। মনে হচ্ছে ভূতের দেশের রাজকন্যা। আচ্ছা, এটা সত্যিই কোনো ভূত পেত্নী নয় তো? নিজের মনকে নিজেই প্রশ্ন করল ধ্রুব। কিন্তু মনে হচ্ছে মেয়েটাকে কোনো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। ধ্রুব আস্তে আস্তে হাঁটতে লাগলো। আচমকা মেয়েটা পেছনে ফিরে তাকালো। চাঁদের আলোয় রূপবতী মেয়েটাকে দেখে কল্পলোকের রাজকন্যা মনে হলো। ছোট্ট একটা মুখে অসম্ভব মায়া। ওই চাহনিতে কেউ তলিয়ে যেতে পারে। যতবার চোখের পলক ফেলতে ততবার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো ধ্রুবর। ধ্রুব থমকে দাঁড়ালো। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, 12 নম্বর বাড়িটা কোন দিকে একটু বলবেন প্লিজ? চমকে উঠল ধ্রুব। 12 নম্বর বাড়িটা খুঁজছে কেন? সেটা তো ধ্রুবদের বাসা। সেখানে গিয়ে কি করবে এই মেয়ে? ভূত নয় তো? আর যদি ভূত না হয়ে থাকে তাহলে তো সুখেই মরে যাবে ধ্রুব। ধ্রুবর মেয়েটাকে দেখেই যে মনে প্রেম জাগছে, ধ্রুব এগিয়ে এসে বলল, জি, আমার সাথে আসুন। মেয়েটা ধ্রুবর আপাদমস্তক তাকিয়ে বলল, আপনার সাথে যাব কেন? কিসের মতলব আছে শুনি? সরি, মতলব থাকবে কেন? মাঝরাতে একটা সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষেরই মাথায় মতলব চাপবেই। তাহলে নিজে খুঁজে নিন যা। ভালো করতে না চাইলে নাকি মতলব চাপে মাথায়? রেগে যাচ্ছেন কেন? আপনাকে কষ্ট করে যেতে হবে না। কোন দিকে বাড়িটা একটু বলে দিন, আমি একাই যেতে পারবো। আমার সাথে যেতে গেলে কি ভয় করবে আপনার? না মানে অচেনা একটা লোকের সাথে। ও আচ্ছা, এত রাতে একা একা হাঁটছেন, ভয় করছে না? আর আমার সাথে গেলেই ভয় করবে আপনার? হুম, তাও ঠিক। আচ্ছা চলুন। এমন কেন করছেন? আমার অসহায়ত্ব দেখে মজা লাগছে তাই না? 12 নম্বর বাসায় যাচ্ছেন? কে আছে আপনার? আমার আত্মীয়। আত্মীয়? কে আছে আপনার? সেটা আপনাকে কেন বলবো? আপনাকে বলার কোনো প্রশ্নই আসে না। আরে বাবা, বলে দেখুন না, বড্ড জানতে ইচ্ছে করছে। কে আপনার আত্মীয়? অর্থের মাথায় দুষ্টুমি খেলে গেল। দুষ্টুমি করে বলল, ওই বাড়ির ছেলেটা আমার বিএফ হয়, আরমান সাহেবের ছেলে। আমার বাসা ছেড়ে একেবারে তার কাছেই চলে এসেছি। এবার হয়েছে? লাফিয়ে উঠল ধ্রুব। মানে কি? আরমান সাহেবের ছেলে তো সে নিজেই। কিন্তু ইহ জনমে এই মেয়েটাকে দেখেছে কিনা তা মনে করতে পারছে না। আর সে বলছে সে কিনা তার জিএফ। আবার বলছে সবকিছু ছেড়ে চলে এসেছে। কিভাবে সম্ভব? কি ভাবছেন, বিশ্বাস হচ্ছে না? না, হচ্ছে না। কেন একটা মেয়ে আপনাকে মিথ্যা বলবে কোন দুঃখে? আপনার মতো একটা মেয়ে আমাকে বিয়ে হিসেবে দাবি করছে কোন দুঃখে? অবাক হয়ে অর্থির ধ্রুবর দিকে তাকালো। চোখ পাকিয়ে বলল, মানে? আমি এই বাড়ির একমাত্র ছেলে। আরমান সাহেব আমার বাবা। অর্থের মুখ একদম ছোট হয়ে গেল। জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। এই কথাটা কেন বললেন আমাকে? সরি বললাম তো, হুট করে মাথায় দুষ্টুমি চলে এলো তাই। অর্থি কান ধরে বলল, সরি ভাইয়া, আমি এই কথাটা একদমই ভাবিনি। ভাগ্যিস আপনার সাথেই দেখা হয়ে গেল।
অন্য কাউকে বললে সত্যিই বিপদ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, বুঝলাম, কিন্তু তুমি ওই বাড়িতে কেন যাচ্ছ? বলবে কি? কে তোমার আত্মীয়? কি তোমার দরকার? আসলে আপনার বোন সুজানা আমার বান্ধবী, আমার খুব ভালো বান্ধবী। আমার বাসায় একটা বড় সমস্যা হয়েছে, তাই বাসা ছেড়ে চলে এসেছি। 2 দিন থাকবো সুজানার কাছে। ও আচ্ছা, তাও বুঝলাম, কিন্তু তুমি কি সুজানাকে জানিয়ে এসেছ? মানে ফোনে কি বলে এসেছ? না ভাইয়া, আম্মু আমার ফোন নিয়ে ভেঙে ফেলেছে। আমি সুজানার সাথে যোগাযোগই করতে পারিনি। ও আচ্ছা, আসো, সমস্যা নেই। কেন সমস্যা হতে পারে? আমি এর আগে কখনো সুজানার বাসায় যাইনি। সমস্যা হচ্ছে একটা, আজকে বাসায় কেউ নেই, সবাই গ্রামের বাসায় বেড়াতে গিয়েছে। আমিও মেবি আগামীকাল চলে যাব। তাহলে কি হবে? আমি এখন কোথায় যাব? ভয় পেও না, তোমার মেবি কোথাও যাওয়ার জায়গাও নেই। তুমি না হয় আজকের মতো আমাদের বাসাতে চলো, আর আগামীকাল আমাদের গ্রামের বাড়িতে যাবে। অর্থে কি যেন ভাবলো। সুজানার সাথে অনেক দিনের বন্ধুত্ব, কিন্তু ভাইয়ের সম্পর্কে ভালো ভালো কথাই শুনেছে সব সময়। ধ্রুবকে বিশ্বাস করাই যায়। আর রাতটা পার হলে সকালে সুজানার কাছে চলে গেলেই হবে, কারণ অর্থের তো আর কেউ নেই যে তার কাছে যাবে ও। ধ্রুব বলল, আসো, ভয় পেও না, কেমন? আচ্ছা। অর্থের আর ধ্রুব একসাথে হাঁটছে। অর্থের বেশ ভয় ভয় করলেও একটু ভরসা পাচ্ছে এখন। অন্তত একা একা হাঁটার চেয়ে কেউ সাথে থাকলে একটু ভালো লাগে। আর ধ্রুবকে দেখলে অনেক ভরসা পাওয়া যায়। হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছে গেল দুজনে। বাসার ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল। ধ্রুব আর অর্থের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, একদম ফ্রেশ হয়ে নাও, এইদিকে বাথরুম। আচ্ছা, আমি একবার সুজানার সাথে কথা বলতাম, ওকে একটু ফোন দিয়ে দিবেন? ধ্রুব ফোনটা এগিয়ে দিল অর্থের দিকে। অর্থী ফোন নিয়ে পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ কথা বলার পর ধ্রুবর কাছে এসে ফোনটি ফেরত দিয়ে দিল। ধ্রুব বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবার খেয়ে নাও, আমি নাস্তা রেডি করছি। আপনাকে কষ্ট করতে হবে না, অযথা কষ্ট দিচ্ছি এসে। আরে না, আপনি আমাদের গেস্ট, গেস্টের সেবা করার দায়িত্ব তো নিতে হয়, তাই না? অর্থী মুচকি হেসে বাথরুমের দিকে চলে গেল। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ভেতর থেকে ডাকলো, আপনি কি আছেন? হুম, আছি এখানে। একটা তোয়ালে আর সুজানার একটা ড্রেস দিয়ে যেতে পারবেন একটু? ধ্রুব কি যেন ভেবে হাসলো। তারপর সুজানার রুমে ঢুকে ওর একটা কাপড় নিয়ে বাথরুমের দরজায় গিয়ে নক করলো। দরজা একটু ফাঁক করে হাত বাড়িয়ে কাপড়গুলো নিল অর্থী। তারপর আবারও দরজাটা লাগিয়ে দিল। ধ্রুবর কেন জানি খুব আনন্দ লাগতেছে। প্রথম দেখাতেই যার প্রেমে পড়ে গেছে, আর সেই মেয়েটা এখন তার বাসায়। মন ভরে দেখার কথা বলার সুযোগ পাওয়া যাবে। ভাবতেই মনে লাড্ডু ফুটে উঠল। পুরো বাড়িতে শুধু দুজন যুবক যুবতী, আর কেউ নেই। ব্যাপারটা ভাবলেই কেমন যেন লাগে। যদিও ধ্রুবকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তবুও অর্থের কেমন কেমন যেন লাগছে। বাসাটা সম্পূর্ণ ফাঁকা, কোনো সারা শব্দই নেই। কেমন যেন ভুতুরে ভাব বিরাজ করছে। অর্থী ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলের কাছে চলে আসলো। ধ্রুব নাস্তা রেডি করে বসে আছে। অর্থী হেসে বলল, এত কষ্ট করার কোনো দরকার ছিল কি? আরে, কষ্ট বলছেন কেন? আপনি আমার অতিথি, আর অতিথির সেবা করা দায়িত্ব, পরম কর্তব্য। তাই নাকি? তবে পরম ধর্ম করুন, কিন্তু আমাকে তুমি করে বলতে হবে। আমি তো সুজানার ফ্রেন্ড, আর আপনার থেকে অনেক ছোট। অর্থী হেসে চেয়ারে বসে পড়ল। ধ্রুব খাবার এগিয়ে দিল, স্যান্ডউইচ, জুস, ফল। আর কোনো খাবার নেই। ফ্রিজ ঘাটাঘাটি করে একটু পুডিং পেয়েছে, সেটা এগিয়ে দিল অর্থের দিকে।
অর্থে এরকম আত্মীয়তা দেখে মুখ টিপে হাসলো, কিছুই বলল না। বেশ মজা লাগছে ওর। ধ্রুব কত যত্ন করে খাওয়াচ্ছে ওকে। ধ্রুব জিজ্ঞেস করলো, ও, তারা তোমাকে খুঁজবে না? হয়তো খুঁজবেন, হয়তো খুঁজবেন না। কি কথা, বলবে কি আমাকে? নাকি কোনো রেস্ট্রিকশন আছে? না, আসলে বলতে ইচ্ছে করছে না। ওকে, তাহলে তুমি খাও, আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আসি। কেন, আপনি ডিনার করেন নাই? আরে না না, আমি বাইরে খাবার খেয়ে এসেছি, কিন্তু অতিথিকে তো আর না খেয়ে রাখা যায় না, তাই না? আপনিও না। আমার তো নাস্তা করেই পেট ভরে গেছে, আর কিছু লাগবে না। দেখো, বাসায় যদি কোনো খাবার না থাকতো তাহলে একটা কথা ছিল, তাই না? ফ্রিজে তরকারি আছে, আমি ভাত রান্না করে তরকারি গরম করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আর 2 মিনিট বসুন আপনি, আমি নিজেই ভাত বসিয়ে দিচ্ছি। আমাকে শুধু রান্নাঘরটা দেখিয়ে দিন। সে কি, তুমি তো আমার গেস্ট। তাতে কি হয়েছে? একটা মেয়ে মানুষ থাকতে একটা ছেলে কেন রান্না করবে? তার উপর মেয়েটা বেশ ভালোই রান্না জানে। আচ্ছা, খেয়ে নাও আগে। অর্থি নাস্তা শেষ করেছে। ধ্রুব চেয়ে চেয়ে দেখছে। মেয়েটিকে দেখেই মনে হচ্ছে ওর অনেক খিদে পেয়েছে। ভাত রান্না করতে হবেই আজকে। মেয়েটা অনেক ভালো। একটি দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব। অর্থি তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে উঠে পড়ল। হাত ধুয়ে এসে বলল, চাল কোথায় রাখা আছে বলুন? ধ্রুব হঠাৎ দুষ্টুমি করে বলল, তুমি বিরিয়ানি রান্না করতে পারো? পারি তো, খাবেন? হ্যাঁ, ইচ্ছে করছে খাইতে। ফ্রিজে মাটন রাখা আছে, তুমি মাটন বিরিয়ানি রান্না করতে পারবা? পারবো। আদা রসুন মশলা কোথায় আছে সেটা দেখিয়ে দিলেই হবে আপনাকে। ধ্রুব হাসল। তারপর সব কিছু দেখিয়ে দিল অর্থিকে। অর্থি হাসতে হাসতে বলল, আপনি তো দেখছি সবই জানেন। সাধারণ বাড়ির ছেলেদের এসব জানার কথা না। আপনি কি সবসময় রান্নাঘরেই বসে থাকেন নাকি? রান্নাঘরে বসে থাকি না, কিন্তু মাঝে মধ্যে আম্মুকে এসে হেল্প করি। বাহ, এমন ছেলেও জগতে আছে? আমার তো জানাই ছিল না। সুজানা তো রান্নাই পারে না, আর সেখানে আপনি ছেলে হয়েও মাকে রান্নার কাজে সাহায্য করেন। হুম, বিয়ের পরে তো বউকে হেল্প করতে হবে, তাই শিখে রাখছি। বাহ, এত কেয়ার এখনই? আপনার বউয়ের কপাল তবে অনেক ভালো। দেখা যাক, হয়তো বউয়ের কপালের থেকে আমার কপালই ভালো হতে পারে। কিরকম? হয়তো অনেক রূপসী একটা বউ পেয়ে যেতে পারি। শুধু রূপবতী হলেই কি হয়? ভালো গুণও তো থাকতে হবে, তাই না? হুম, এখনকার মেয়েরা তো রূপে বতেই একদমই পরিপূর্ণ। এই যে যেমন তোমার গুণ উপচে পড়ছে। গুণ উপচে পড়ছে দেখলেন কোথায়? ধ্রুব হেসে উঠল। এভাবে হাসাহাসি করতে করতে রান্নার সবকিছু জোগাড় করে ফেলল অর্থি। ধ্রুব পাশেই দাঁড়িয়ে থেকে দেখছে। খুব হাসাহাসি আর গল্প হচ্ছে দুজনের মাঝে। মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা হয়ে বেশ ভালোই হয়েছে। মন খুলে হাসা যাচ্ছে, ইচ্ছা মতো গল্প করা যাচ্ছে। আর কেউ থাকলে হয়তো এটা সম্ভব হতো না। ধ্রুবর মনে হচ্ছে অর্থি মনে হয় এবাড়ির বউ। কেমন যত্নে রান্না করছে, সব কাজ গুছিয়ে গুছিয়ে সেরে ফেলছে। একদম পারফেক্ট বউ, মানিয়ে গেছে ওকে। অর্থি কাজের ফাঁকে ফাঁকে ধ্রুবর দিকে তাকাচ্ছিল। তাকানো মাত্রই চোখাচোখি হয়ে যাচ্ছিল দুজনাতে। রান্না শেষ করে অর্থি হাত ধুয়ে ফেলল। ধ্রুব বলল, একটু পরে খেয়ে নেব, এখন খেতে ইচ্ছে করছে না। আচ্ছা বেশ, আপনি ঘুমাবেন না? ততক্ষণ ঘুমানোর কথা ধ্রুবর মনেই ছিল না। অর্থের কথা শুনে মনে পড়ল, ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা বাজে। কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারেনি দুজন। অর্থের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, এখনই ঘুমাবে? ঘুমোতে ইচ্ছে করছে না। তাহলে কি করবে?
কিছুক্ষণ বসে বসে আড্ডা দেই, যদি আপনি জেগে থাকেন আর কি। গ্রেট আইডিয়া। তাহলে একটা কাজ করবে, বিরিয়ানি খেয়ে ছাদে চলে যাই। ছাদে আজ অনেক সুন্দর জোছনা ছড়িয়েছে। একদম লোভনীয় প্রস্তাব। পূর্ণিমা খুবই ভালো লাগে অর্থের। আর ধ্রুবর মতো মানুষের সাথে বসে গল্প করতে করতে পূর্ণিমা দেখতে অবশ্যই আরও বেশি ভালো লাগবে। অর্থি তাড়াতাড়ি বিরিয়ানি প্লেটে সাজিয়ে ধ্রুবকে ডাকলো। ধ্রুব ভাবতেও পারেনি অর্থি এত ভালো রান্না পারে। রান্নার সময় মনে হচ্ছিল লবণ একটু বেশি পড়েছিল, কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছে একেবারে পারফেক্ট। প্রশংসা না করে পারল না ধ্রুব। দুজনে নানা ধরনের গল্প করতে করতে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ হতে না হতে অর্থি থালা বাসন পরিষ্কার করতে শুরু করলো। সত্যি মেয়েটা অনেক কাজের, গুণবতী বটে। কাজ শেষ করে ধ্রুব অর্থিকে নিয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। অর্থি আগে আগে হাঁটছে আর ধ্রুব পিছনে। কিছুক্ষণ যাওয়ার পর দুজনে একই সাথে সিঁড়িতে পা ফেলতে লাগলো। অর্থির কেমন কেমন লাগছে, দুজনের হার্টবিট বেড়ে গেছে। কোথাও কোনো সারা শব্দ নেই, একদম নিস্তব্ধ সিঁড়িতে পা ফেলছে দুজন। ছাদে উঠে চারিদিকে তাকালো অর্থি। চারিদিকে সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে। অর্থের মনের সমস্ত মেঘ কেটে গেছে। কিছুক্ষণের জন্য হলেও ভুলে গেছে সব দুঃখ। চাঁদের আলোয় চেনা শহরটাকে মনে হচ্ছে অচেনা। ধ্রুব অবাক চোখে অর্থিকে দেখছে। চাঁদের আলোয় মেয়েটা আরও রূপবতী মনে হচ্ছে। আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ধ্রুবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্থি বলল, আজকে খুব সুন্দর জ্যোৎস্না, তাই না? কেমন লাগছে তোমার? খুব আনন্দ হচ্ছে। আর কি মনে হচ্ছে জানেন? না তো, কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে পুরো বাড়িতে আর কেউ না থেকেই ভালো হয়েছে। কেউ থাকলে এত আনন্দ হতো না। আমারও তেমনই মনে হচ্ছে। তাহলে হাসলেন কেন? মনে হলো আমি কোনো ফালতু কথা বলছি? আজব কথায় তো কেউ হাসে না। তাহলে হাসলেন কেন? তুমি ঝগড়া লাগাতে চাচ্ছ কেন? আপনি হাসবেন কেন? পেতনির কথা কি কেউ হাসে নাকি? আমি পেতনি আর আপনি কি? আমি পেতনির পাহারাদার। এবার অর্থি হেসে উঠল। তার হাসি মুগ্ধ হয়ে দেখতে লাগলো ধ্রুব। চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজনে মন খুলে হাসছে। অর্থের সৌন্দর্য বেড়েই চলেছে। ধ্রুবর ইচ্ছে করছে ওর গালটা একটু ছুঁয়ে দিতে। চাঁদের আলোয় চিকচিক করছে গালটা। আচমকা এগিয়ে এসে সত্যি অর্থের গাল ছুঁয়ে দিল ধ্রুব। জগড়া হাতের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল অর্থি। কেমন যেন ধুকপুকানি হচ্ছে ভেতরে। অর্থের গা কাঁপছে। ধ্রুব বিদ্যুৎ শক খাওয়ার মতো চমকে উঠে একটু সরে দাঁড়ালো। হঠাৎ করে অর্থিকে ছুঁয়ে দেবে তার স্বপ্নেও ভাবেনি ধ্রুব। কি জানি মেয়েটা কি ভাবছে। ভয় ভয় মুখে অর্থের দিকে তাকালো ধ্রুব। অর্থি এখনো কাঁপছে, চোখই মিলতে পারছে না। ধ্রুব বলল, অর্থে সরি অর্থে। অর্থি কিছু বলল না। কেমন যেন ফিল কাজ করছে ওর মধ্যে। ধ্রুব অনেক ফিল নিয়ে আলতো করে স্পর্শ করেছে। ও বলল, আমি কিছু মনে করিনি। কথাটি বলে চুপ করে দাঁড়িয়ে রইল অর্থি। ধ্রুব একটু সরে গিয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ল। ধ্রুব অর্থের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। অর্থি বলল, এই ভরা পূর্ণিমার শহরটাকে কেমন যেন অচেনা লাগছে, তাই না? ধ্রুব সম্ভবত স্বাভাবিক ছোঁয়ার চেষ্টা করে বলল, অনেক সুন্দর যোজনা ছড়িয়েছে রাতে। তোমার কেমন লাগছে? অনেক অনেক ভালো। আচ্ছা, আপনার কি জ্যোৎস্না নিয়ে কোনো প্ল্যান আছে? না তো। আমার আছে। আমি ভেবে রেখেছি, আমার যখন বিয়ে হবে আমার বরকে নিয়ে আমি ছাদে বসে জ্যোৎস্না দেখবো আর দুজনে খুনসুটি করব। সারা রাত গল্প করেই কাটিয়ে দেব। আর তার হাতের মুঠোয় আমার হাত থাকবে। কিন্তু সে যদি আনরোমান্টিক হয়, মাঝে মাঝে এটাই ভাবি। আমারও তো এরকম চিন্তা আছে।
আমি হয়তো এরকম বিষয় নিয়ে ভাবি, তবে চিন্তা করো না, পর তোমার আনরোমান্টিক হলেও তোমার স্পর্শে রোমান্টিক হয়ে যাবে। অর্থি হাসলো। ধ্রুব একটু কাছে এসে দাঁড়ালো। দুজনে দাঁড়িয়ে থেকে চাঁদের আলো সবকিছুর সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অনেকক্ষণ কেউ কোনো কথা বলেনি। অর্থি প্রথম কথা বলল। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি। করো। গার্লফ্রেন্ড নেই আপনার? না, নেই। বোধহয় এখন ওটার জন্মই নেয়নি। কে যে বলেন না, কেন নেই? লাস্ট ইয়ারে ব্রেকআপ হয়ে গিয়েছে। আহারে, ব্রেকআপের পরে আর কারোর সাথে জড়াননি? না, ওগুলো করতে আর ভালো লাগে না। আচ্ছা, সব পুরুষ এই একই ডায়লগ কেন দেয়? সব পুরুষ বলতে কতজন পুরুষ দেখেছো তুমি? না মানে শুনি তো আশেপাশে, সিনেমা নাটকেও দেখি, যা বুঝলাম আপনাদের সবারই এই একই ডায়লগ। হয়তো মেয়েদের পটানোর জন্য ওটা দেওয়া হয়। এখন কি আমাকে পটানোর জন্য দিচ্ছেন নাকি? একটু একটু তো দিচ্ছি। সিরিয়াসলি? আমার মতো মেয়েকে পটানোর কি আছে? আচ্ছা, অনেক কিছু আছে। এনিওয়ে, চা খেতে মন চাচ্ছে। তুমি থাকো, আমি তাহলে বানিয়ে আনছি। অর্থির গলা শুকিয়ে গেল। ভয় বলল, এই একা বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকবো আমি? তাহলে তো হয়েছে, আমার বড্ড ভয় করে। আমিও যাব আপনার সাথে। দুজনে একসাথে সিঁড়ি নিয়ে নামছে। সিঁড়িতে কোনো লাইট নেই, একদম অন্ধকার। অর্থির হঠাৎ উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমার হাত ধরে আস্তে আস্তে নামো। ফোনের লাইট জ্বালাবো? না থাক, অন্ধকার সিঁড়িতেই হাঁটতে ভালো লাগছে। ধ্রুব খপ করে ওর হাতটা ধরে ফেলল। বলল, বলেই আবারও পড়ে যাচ্ছিল অর্থি। ধ্রুব এবার ধরতে গিয়ে অর্থির বুকে হাত চলে গেল। ইলেকট্রিক শক খাওয়ার মতো প্রচণ্ড জোরে শক খেয়ে হাত সরিয়ে নিল ধ্রুব। অর্থিরও সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। ধ্রুব একটু সরে দাঁড়িয়ে ওর এক হাত দিয়ে অর্থির হাত ধরে অপর হাতে ফোনের লাইট জ্বালালো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, এজন্যই তো বলেছিলাম লাইটটা চালাই। তুমি জ্বালাতে দিচ্ছিলেই না। সাবধানে, দেখে দেখে নামো। স্বাভাবিক হওয়ার যত চেষ্টাই করুক, মাথার মধ্যে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি ঘুরপাক খাচ্ছে। এই জীবনে কখনো কোনো মেয়ের শরীরে স্পর্শ করেনি ধ্রুব। আমি রুমে গিয়ে শুয়ে পড়ি। ধ্রুব কি বলবে বুঝতে পারল না, তবে অর্থের খুব আনইজি লাগছে, এটা সে বুঝতে পারল। আচ্ছা যাও, সব রুমে ফাঁকা আছে, কোনোটাতে শুয়ে পড়ো। অর্থি মাথা নাড়িয়ে একটা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভালো লাগছে না কিছু। বারবার আজকের দিনটার কথা মনে পড়ছে। অনেক স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করেও বারবার সেই বাবার মায়েরগুলো মনে পড়ছে। এত বড় একটা মেয়ের গায়ে এখনো হাত তোলেন উনি? এখনো মেয়েকে চট থাপ্পড় দেন, লাঠি ঝাঁটা দিয়ে পেটান? সহ্য করা যায় না। সেজন্যই তো রাগ করে বাড়ি থেকে চলে এসেছে অর্থি। আরও কত রকমভাবে নির্যাতন করেন বাবা মা। অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। চোখের কোণে পানি এসে গেছে, বুঝতে পারল না অর্থি। খুব কান্না পাচ্ছে ওর, কিছুতেই চেপে রাখতে পারল না। হাউমাউ করে কেঁদে ফেলল। ওর কান্নার শব্দ শুনে ছুটে আসলো ধ্রুব। দরজা খোলাই ছিল। ঘরে এসে বিছানায় পাশে বসে বারবার জিজ্ঞেস করতে লাগলো অর্থিকে, কি হয়েছে তোমার? অর্থি কাঁদতেই লাগলো। কিছুতেই কান্না থামাচ্ছে না। ধ্রুবর নিজের অপরাধী মনে হচ্ছে। কেবল মনে হচ্ছে অর্থি ওর জন্যই কষ্ট পেয়ে কাঁদছে। কিভাবে ওকে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। অপরাধীর মতো মাথা নিচু করে রইল। অনেকক্ষণ কান্না করার পর অর্থির কান্না একটু হালকা হলো। ধ্রুব জিজ্ঞেস করলো, তুমি কি আমার উপর রেগে গিয়েছ? কথা শেষ করতে পারলো না ধ্রুব। অর্থি ওর বুকে লুটিয়ে পড়ে কান্না জুড়ে দিল। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। অর্থের কান্নার সহ্য হচ্ছে না ওর। যদি ওর ওপর রাগ থাকতো তাহলে ওর
বুকে মাথা রেখে কাঁদতে না। নিশ্চয়ই অন্য কোথাও কষ্ট আছে ওর। ধ্রুব জিজ্ঞেস করলো, কি হয়েছে অর্থে? আমাকে বলো। আমার বাসার সৎ মা আমাকে একদমই দেখতে পারেন না। বাসার সব কাজ আমি করি, তবু আমাকে বকা দেয় আর খুব টর্চার করে। আজকেও আমার বাবার হাতে মার খাইয়ে নিয়েছে। এত বড় মেয়ের গায়ে হাত তোলে? হুম, খুব মারে আমাকে। অর্থি আরো জোরে চাপটে ধরল ধ্রুবকে। মনের সব কষ্ট হালকা করে নিচ্ছে কেঁদে কেঁদে। ধ্রুব বলল, কেঁদো না অর্থে। হ্যাঁ, কোথায় যাবে এখন? আমি জানি না কোথায় যাব। আমার যাওয়ার কোনো জায়গা নেই, সেই জন্যই আজকে এইখানে চলে এসেছি। কালকে কোথাও একটা চলে যাব। হঠাৎই অর্থের প্রতি অন্য একটা মায়া কাজ করছে ধ্রুবর। মেয়েটার অনেক কষ্ট, এখন কোথায় যাবে তাও জানে না। ওর একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে, এভাবে কষ্ট দেওয়া যাবে না। খুব লক্ষ্মী একটা মেয়ে। অর্থী বলল, আমার মা আমাকে খুব বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি বাসা থেকে চলে আসতাম না। কি বলো এসব? হুম, খুব বাজে কথা বলেছে। আমি সহ্য করতে না পেরে চলে এসেছি। কি করব আর? আমাকে সে একদমই সহ্য করতে পারে না। অর্থের চোখের জলে বুক ভিজে যাচ্ছে ধ্রুবর। তবুও ভালো লাগছে না ওর। মেয়েটা যে ওকে ধরে কাঁদছে, এটা ভেবেই ভালো লাগছে। একটা ভরসার বুক ওর খুব দরকার। প্রত্যেকটা মেয়েই একটা ভরসার বুক খোঁজে। ইস, যদি ধ্রুব হতে পারতো। ধ্রুব বলল, ওঠো তো এখন, হাত মুখ ধুয়ে এসো, চা খাও। ধ্রুব কথা শুনে একটু শক্ত হলো অর্থী। উঠে হাত মুখ ধোয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ধ্রুব হুট করেই ধরে ফেললো ওকে। ছেলেরা বেশি ছলনাময়ী নাকি মেয়েরা? প্রশ্ন শুনে চমকে উঠল অর্থী। ধ্রুবর সাথে অনেক গল্প হয়েছে, কিন্তু এরকম প্রসঙ্গ নিয়ে তা কখনো কথা হয়নি। ও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন বলুন তো? এক ফ্রেন্ড কল দিয়ে বললো তার গার্লফ্রেন্ড সেকা দিচ্ছে, সেই জন্য মনে পড়লো কথাটা। অর্থী ততক্ষণ বাথরুমে হাত মুখ ধুচ্ছিল, আর ধ্রুব ফোনে কথা বলছিল। বাইরে আসতেই এই প্রশ্নটা করে বসলো ধ্রুব। অর্থী বলল, আমার মনে হয় মেয়েরা বেশি ছলনাময়ী। তারা অনেক রকমের ছল চাতুরি জানে, কিন্তু বাস্তবিক পক্ষে একটা ছেলে একটা মেয়েকে বেশি ঠকায়। হ্যাঁ, ঠিক বলেছ। আমি বাবা এই জন্যই প্রেম করতে ভয় পাই। কখনো ঠকাতেও চাই না, আবার কখনো ঠকতেও চাই না। সে কি আপনার গার্লফ্রেন্ড নাই? ম্যাম, এই গার্লফ্রেন্ড ভয় পাই বললাম না। সে কি আপনার গার্লফ্রেন্ড নাই? আজকালকার দিনে এমন মানুষ আছে যে গার্লফ্রেন্ডকে ভয় পায়। হ্যাঁ পাই, এখন হলেও একটু একটু তো ভালোবাসা আছেই। বাহ, ভালোবাসায় বিশ্বাস করেন আপনি? হ্যাঁ পাই বলতেই তো করতাম। এই নাও তোমার চা। ধন্যবাদ। চা নিয়ে চুমুক দিতে দিতে গল্পে মেতে উঠল দুজন। অর্থীর এখন বেশ হালকা লাগছে। ধ্রুবর আন্তরিকতা বিমোহিত করেছে ওকে। ছেলেটা অনেক ভালো। ধ্রুব জিজ্ঞেস করলো, মন ভালো আছে? হ্যাঁ, কিছুটা। ধন্যবাদ আপনাকে। ধ্রুবর চেহারায় একটা উজ্জ্বলতা আছে, দেখলেই বিশুদ্ধ বিশুদ্ধ মনে হয়। অর্থী ভাবছেন ধ্রুবকে এত স্নিগ্ধ দেখায় কেন। ওর ভাবনায় ব্যাঘাত ঘটালো ধ্রুবর ডাকে। ধ্রুব ওকে বলল, চলো ছাদে যাই। জেগে আছি অথচ জোছনা দেখছি না, এটা কেমন হয় না? আচ্ছা, চলুন। এরপর দুজনে আবার ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়ি দিয়ে ওঠার সময় তখনকার ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে গেল দুজনারই। ধ্রুবর বুক কাঁপছে। ফোনের লাইট জ্বালিয়ে দুজনে একসাথে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। হাওয়ায় উড়ে যেতে ইচ্ছে করছে। খুব সুন্দর বাতাস বইছে ছাদে। মনটা উড়ু উড়ু করছে। পাশের ধ্রুবর মতো একজন সুদর্শন যুবক ভাবতেই ভালো লাগে মনে। অর্থের ইচ্ছে করছে শাড়ি পরতে।
শাড়ি পরে ওখানে এসে দুজন মানুষ হাতে হাত রেখে গল্প করবে, কত সুন্দর হবে। শাড়ির সাথে জ্যোৎস্নার আলাদা একটা সম্পর্ক আছে বোধহয়। অর্থী যখন আপন মনে সব ভাবছিল, হঠাৎ ধ্রুব তাকে বলল, অর্থে তোমার শাড়ি কেমন লাগে? অদ্ভুত ব্যাপার তো, ধ্রুব কি মনের কথা পড়তে পারে নাকি? সে কিভাবে জানে অর্থের এখন এটাই ভাবছে? ধ্রুব বলল, শাড়ি ভালো লাগে তোমার? হ্যাঁ লাগে। কেন? আমারও লাগে। মেয়েরা শাড়ি পরলে তাদের সত্যিকার সুন্দর দেখায়। আমি যদি এখন তোমায় শাড়ি পরতে বলি, পরবে? পরবো, কিন্তু শাড়ি কোথায় পাবো? মায়ের অনেক শাড়ি আছে নিচে, আসো। আমি যে শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, এখন ইউটিউবে সব পাওয়া যায়, ইউটিউবে দেখে দেখে শিখবে। অর্থী আনন্দ যেন আরো ধরেই না। ততক্ষণ নিজের শাড়ি পরার কথা চিন্তা করছিল, কোনো বাধা ছাড়াই রাজি হয়ে গেল। নিচে এলে আলমারি থেকে শাড়ি বের করলো ধ্রুব। অনেকগুলো শাড়ি আছে মায়ের, সবগুলোই খুব সুন্দর দেখতে। অর্থী বারবার দেখছে সবগুলো শাড়ি উল্টে পাল্টে, কোনটা ছেড়ে কোনটা পরবে বুঝতে পারছে না। ধ্রুব বলল, কোনটা নেবা? আপনি বলুন কোনটা পরবো, আমাকে কোনটায় মানাবে। তোমাকে সবটাতে মনে হয়। আমি বুঝতে পারছি না কোনটা নিব, আপনি বলুন। ব্লাউজ ব্লাউজ ছাড়া শাড়ি কিভাবে পরাবো? ওহো, এবার কি হবে? আম্মুর ব্লাউজ তো তোমার গায়ে হবে না। শাড়ি পরাবো কিভাবে তাহলে? আরে, সুজানার ব্লাউজ আছে মনে হয়, আসো ওর ঘরে দেখি কেমন লাগছে তোমায়। আপনাকে খুব সুন্দর মানিয়েছে। আরে, আমি আমার কথা বলিনি, আমি তোমার কথা বলেছি। কেমন লাগছে তোমায়? ভালো। আপনার? আচ্ছা অর্থী, তুমি এখান থেকে চলে যাবার পরে আজকের রাতটার কথা তোমার মনে পড়বে না? আপনার কি মনে পড়বে না? সারা জীবন মনে থাকবে আজকের এই রাত আমার। এরকম রাত আমি কখনো পাইনি। তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমারও এরকম সুন্দর রাত কখনো জীবনে আসেনি। তুমি চলে যাবার পর আমার খুব খারাপ লাগবে। কেমন লাগলেও কিছুই করার নেই, যেতে তো হবেই, তাই না? সম্ভব হলে সারা জীবনের জন্য তোমায় এখানে রেখে দিলাম। তাই নাকি? এতটুকু বলেছেন, সেটাই আমার জন্য অনেক। এটা কি সম্ভব না অর্থী? হয়তো সম্ভব কিংবা সম্ভব নয়, আমার জানা নেই। যদি সম্ভব করতে চাই, তুমি কি আপত্তি করবে? তোমার কি মনে চায় না এই বাড়ির একজন হয়ে থাকতে? অর্থী নিশ্চুপ হয়েই আছে। ওকে চুপ থাকতে দেখে ধ্রুব প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলো, বিভিন্ন বিষয়ের গল্প করার চেষ্টা করলো। এদিকে ওর হাত ধরেই রেখেছে শক্ত করে, আঙুলের ফাঁকে আঙুল। রাত বেড়ে যাচ্ছে, রাত 2:30 বাজে। ছাদে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, আর বেশিক্ষণ ছাদে থাকা যায় না। এবার রুমে যেতে হবে, কিন্তু দুজনের কারোরই রুমে যেতে ইচ্ছে করছে না। রুমে গেলেই তো শুয়ে পড়তে হবে, আর এই রাত কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। তবু আর কতক্ষণই বা থাকা যায়। নিচে যাওয়ার জন্য পা বাড়ালো দুজনে। হঠাৎ একটা ইটের সাথে উঠা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো অর্থীর। ধ্রুব হাত টেনে ধরে ওকে আটকালো, কিন্তু অর্থী ব্যথা পেয়েছে, ভীষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ধ্রুব কোনো কিছু না ভেবেই ওকে কোলে তুলে নিল। এরকম আচরণ আশা করেনি অর্থী। তার মানে কি ধ্রুবর প্রেমে পড়ে যাচ্ছে, নাকি আজকে রাতে খুব ঘোরের মধ্যে পড়ে গেছে সে? ধ্রুব অর্থীকে কোলে নিয়ে খুব সহজে নিচে নামতে লাগলো। অর্থী দু হাতে ওর গলা চেপে ধরে রইল। মনে হচ্ছে দুজনে দুজনের কত আপন, একসাথে কত বছর চলাফেরা করেছে দুজনে, একে অপরকে কত ভালোবাসে, কত চেনা পরিচিত মনে হচ্ছে। অবাক হয়ে শুধু ওর মুখের দিকে তাকিয়ে অর্থী। রুমে এসে অর্থীকে কোল থেকে নামিয়ে দিয়ে বিছানায় বসলো ধ্রুব।
পায়ের দিকে তাকিয়ে দেখলো একটু চামড়া উঠে গেছে। ধ্রুব দ্রুত স্যাভলন নিয়ে এসে সেখানে লাগিয়ে দিল। পায়ে ধ্রুবর হাতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল অর্থি। ধ্রুব আলতো করে ওর পা একবার ছুঁয়ে দিল, তারপর অর্থিকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ঘুমাও এখন। অর্থি করুণ দৃষ্টিতে তাকালো। ধ্রুব রুম থেকে বেরিয়ে যেতে দরজার কাছে আসতে অর্থি চেঁচিয়ে ডাকলো, শুনুন, বলো। আমার ঘুম আসছে না। ঘুমো এবার, অনেক রাত হয়েছে। এর বেশি জেগে থাকলে শরীর খারাপ করবে। তো সারা রাত জেগে থাকা হয়, দু একটা দিন একটু জেগে থাকলে একই বা হয়। তাহলে জেগে থাকো, ঘুম চলে আসবে। আপনি আমি তাহলে অন্য রুমে গিয়ে শুয়ে পড়ি, কোনো দরকার পড়লে আমাকে ডাক দিও। সত্যি যাবেন? হ্যাঁ। ঘুমাবেন এখনই? হ্যাঁ, কেন? এখানে থাকুন না, আমার একা একা জেগে থাকতে মোটেও ভালো লাগবে না। আপনি এখানে বসে থাকুন, সারা রাত বসে গল্প করতে কি কষ্ট হবে আপনার? ধ্রুব অবাক হয়ে গেল অর্থের কথায়। কষ্ট হওয়ার কোনোই প্রশ্ন আসে না, বরং ওর বসে থাকতে পারলে ওর ভালোই লাগবে। ধ্রুব এসে অর্থের বিছানার পাশে বসলেন। অর্থে শুয়ে রইল। ধ্রুব একবার ওর দিকে তাকিয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। অর্থিকে শাড়ি পরে দারুণ সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটা মেয়ে হয় কিভাবে? ওর ঘন কালো লম্বা চুল দেখে আরো পাগল হয়ে যেতে ইচ্ছে করে। এত সুন্দর দেখতে মেয়েটা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ধ্রুব। অর্থে কিছুক্ষণ জেগে থেকে কথা বলল। হ্যাঁ, সেটা সম্ভব। আমি চাই আপনার বউ হয়ে সারা জীবন আপনার বুকে মাথা রাখতে। সত্যি? হ্যাঁ, আজকে আমি ভরসা করার মতো একটা হাত খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। আর আমি আপনার থেকে আমার প্রতি এই যত্ন আর ভালোবাসাটুকুই পেতে চাই। ভালোবাসি। সত্যি, মেয়েরা সবসময় একটা ভরসা করার মতো হাত খুঁজে। আর যদি সে সেই হাতটা পেয়ে যায়, তাহলে সে তাকে সারা জীবন নিজের করে রাখতে চায়, কখনো হারাতে দিতে চায় না। আমাদের একা ছেড়ে দিন। আজকের মতো টাটা। ভালো থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।